নমস্কার শ্রোতা বন্ধুরা, চিচিং ফাক ক্লাসিক্সে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। লম্বা বিরতির পর আমরা আবার ফিরে এলাম একটি নতুন গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্তের প্রথম মামলা গল্পটি। আজ গল্প পাঠে অর্থাৎ মানিকের ভূমিকায় আছে সুপ্রিয়। গল্পের সূত্রধার ও জয়ন্তের চরিত্রে আমি সৌভিক। এছাড়া অন্যান্য ভূমিকায় সায়ক এবং সঞ্জু। তবে গল্প শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন পরবর্তী গল্পের আপডেটস পেতে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, জয়ন্তের প্রথম মামলা। আমার বন্ধু জয়ন্ত গোয়েন্দাগিরি করে এখন যথেষ্ট যশস্বী হয়েছে। সে যে কত মামলার কিনারা করেছে তার আর সংখ্যা হয় না। কিন্তু তার প্রথম মামলার কথা আজ পর্যন্ত কোথাও লিপিবদ্ধ হয়নি। মামলাটি যদিও বিশেষ অসাধারণ নয়, তবু তরুণ বয়স থেকেই সে যে কীরকম আশ্চর্য পর্যবেক্ষণ শক্তির অধিকারী ছিল, আমার এই কাহিনীর ভিতরে তার উজ্জ্বল পরিচয় পাওয়া যাবে। আমি আর জয়ন্ত তখন থার্ড ইয়ারের ছাত্র। সে যে ভবিষ্যতে একজন বিখ্যাত গোয়েন্দা হবে জয়ন্ত তখনও একথা জানত না বটে, কিন্তু সেই সময় থেকেই দেশ বিদেশের অপরাধী বিজ্ঞান, নামজাদা গোয়েন্দা ও অপরাধীদের কার্যকলাপ নিয়ে দস্তুর মতো মস্তিষ্ক চালনা শুরু করে দিয়েছিল। সময়ে সময়ে অতি তুচ্ছ সূত্র ধরে সে এমন সব বৃহৎ বৃহৎ তথ্য আবিষ্কার করত যে আমরা তার সহপাঠীরা বিস্ময়ে অবাক না হয়ে পারতাম না। একটা বিকাল, জয়ন্ত ও আমি গোলদিঘিতে পাইচারি করছি। এমন সময় তপনের সঙ্গে দেখা। সেও আমাদের কলেজের থার্ড ইয়ারের ছাত্র, বনিয়াদি বংশের ছেলে। তার পূর্বপুরুষেরা আগে বিপুল সম্পত্তির মালিক ছিলেন। তাদের আধুনিক অবস্থা ততটা উন্নত না হলেও এখনও তারা ধনবান বলে পরিচিত হতে পারে। আজও তাদের বাড়িতে দোল দুর্গোৎসবে সমারোহের অভাব হয় না। জয়ন্তকে দেখেই তপন বলে উঠল, আরে তোমাকে খুঁজছি যে। জয়ন্ত শুধলে, আমাকে খুঁজছ কেন? একটা হেঁয়ালির অর্থ জানতে চাই। কি রকম হেঁয়ালি? আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, গুরুতর কিছু নয় বটে, কিন্তু যথেষ্ট কৌতূহল উদ্দীপক। এ ব্যাপারে তোমার মাথা খুব খেলে কিনা, তাই একটু তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। ঘটনাটা বলো শুনি। এই ভিড়ে নয়, আমার বাড়ি চলো। মনে করো না কেবল ঘটনাটা বলবার জন্যই তোমাদের আমার বাড়িতে টেনে নিয়ে যাচ্ছি। যৎ সামান্য ঘটনা, তুচ্ছ চুরি, কোনো ছিচকে চুরের কীর্তি, কিন্তু তোমাদের সঙ্গ আমার ভালো লাগে, তাই একসঙ্গে বসে চাটা খেতে খেতে কিছুক্ষণ গল্প সল্প করা হবে আর কি। আমার দিকে ফিরে জয়ন্ত বলল, কি হে মানিক, রাজি আছো? আমি বললাম, মন্দ কি, অন্তত খানিকটা সময় তো কাটানো যাবে। তপনদের সাজানো গুছানো বৃহৎ বৈঠকখানা। চা জল খাবার এলো। তপন বলল, আগে ঘটনাটা শোনো, তোমার মত কি বলো, তারপর অন্য গল্প স্বল্প। দেখো, আমার প্রপিতামহ স্বর্গীয় তারাশঙ্কর চৌধুরী ছিলেন অত্যন্ত খেয়ালি মানুষ। কোন খেয়ালে জানি না তিনি গুটি কয়েক দেবদেবীর মূর্তি গড়িয়েছিলেন। বিষ্ণু, মহাদেব, কৃষ্ণ, রাধা, কালী, লক্ষ্মী আর সরস্বতী, এই 7টি মূর্তি। ওর মধ্যে লক্ষ্মীর মূর্তিটাই সবচেয়ে বড়, লম্বায় 1 ফুট। অন্যান্যগুলো
কোনোটা 8 ইঞ্চি আর কোনোটি 6 ইঞ্চি। মূর্তিগুলি বেশ ভারী, কি দিয়ে গড়া জানি না। বাবা বলতেন পিতলের মূর্তি, কিন্তু বাইরে থেকে বোঝবার উপায় ছিল না, কারণ প্রত্যেকটি মূর্তির আপৎমস্তক রঙিন এনামেল দিয়ে ঢাকা। ঠাকুর ঘরের মধ্যে একটি গ্লাস কেসের ভেতরে মূর্তিগুলি সাজানো ছিল আমার প্রপিতামহের আমল থেকেই। আমার ঠাকুরদা কি বাবা ও মূর্তিগুলো নিয়ে কিছুমাত্র মাথা ঘামাননি। আমিও ঘামানোর দরকার মনে করতাম না, কিন্তু সম্প্রতি এক ব্যক্তি রীতিমতো তাদের নিয়ে মাথা না ঘামিয়ে পারেননি। কে সে? কোনো অজ্ঞাত চোর। তাহলে মূর্তিগুলো চুরি গিয়েছে? হ্যাঁ। কবে? 3 দিন আগে। আচ্ছা, মূর্তিগুলো কি মূল্যবান? মূল্যবান হলে নিশ্চয়ই সেগুলিকে কাঁচের আধারে ওভাবে ঠাকুর ঘরে ফেলে রাখা হতো না। শিল্পের দিক দিয়েও তো তাদের কোনো মূল্য থাকতে পারে। মোটেই নয়, অতি সাধারণ মূর্তি। শিল্পীরা তাদের দিকে ফিরেও তাকাবে না। কেবল এনামেল দিয়ে করা মূর্তি, এইটুকুই যা বিশেষত্ব। তবে সেই জন্য কেউই তাদের খুব বেশি দাম দিয়ে কিনতে রাজি হবে না। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমার অতি খেয়ালি প্রপিতামহ তার উইলেও মূর্তিগুলো উল্লেখ করতে ভোলেননি। সেটা কিরকম? উইলে তিনি বলেছেন তাঁর কোনো বুদ্ধিমান বংশধরের জন্য ওই মূর্তিগুলি আর সত্যনারায়ণের পুঁথিখানি রেখে গেলেন, যে ওগুলি সদ্ব্যবহার করতে পারবে। মূর্তি আর পুঁথি যেন সযত্নে রাখা হয়। বটে বটে, এতক্ষণ পরে একটা চিত্তাকর্ষক কথা শুনলাম। সত্যনারায়ণের পুঁথি কি পাঠ করা হয়? সেকালে হাতে লেখা একখানা পুঁথি। সত্যনারায়ণের পূজার সময় পুঁথিখানি। আচ্ছা, পুঁথির কথা পরে হবে, আগে চুরির কথা বলো। পরশুদিন মামাতো বোনের বিয়ে ছিল, বাড়ির সবাইকে নিয়ে, তাই মামার বাড়িতেই রাত কাটাতে হয়েছিল। কাল বাড়ি এসে দেখি গ্লাস কেসের ভেতরে মূর্তিগুলি অদৃশ্য হয়েছে। ঠাকুর ঘরের দরজা কি তালাবন্ধ থাকতো না? থাকতো বই কি, চোর অন্য কোনো চাবি দিয়ে তালাটা খুলে ফেলেছিল। মূর্তি ছাড়া আর কিছু চুরি যায়নি? না, এও এক আশ্চর্য কথা। ঠাকুর ঘরের লক্ষ্মীর হাঁড়ির ভেতর ছিল আকবরী মোহর, কিছু কিছু রূপোর বাসনকোসন, গৃহদেবতা রঘুনাথের রূপোর সিংহাসন, সোনার ছাতা, চূড়া, পৈতা, খড়ম। চোর কিন্তু সেসব স্পর্শও করেনি। সে যেন খালি মূর্তিগুলো চুরি করার জন্যই এখানে এসেছিল। পুলিশে খবর দিয়েছ? এই সামান্য চুরির মামলা নিয়ে পুলিশ হাঙ্গামা করতে ইচ্ছাই হচ্ছে না। কারোর ওপরে কি তোমার সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? দাসদাসী, পাচক, দরবান সকলেই বাবার আমলের পরীক্ষিত লোক। এতদিন পরে তাদের কারোর ওই তুচ্ছ মূর্তিগুলোর ওপর দৃষ্টি পড়বে কেন? তারা ছাড়া বাড়িতে থাকেন শীতলবাবু। তাঁর কর্তব্য ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো আর এটা ওটা সেটা তত্ত্বাবধান করা। 3 বছর হলো কাজ করছেন, আমাদের সংসারেরই একজন হয়ে উঠেছেন। গরিব হলেও লেখাপড়া জানা নিরীহ সচ্চরিত্র ব্যক্তি, সকল সন্দেহের অতীত। জয়ন্ত বললে। আচ্ছা, তোমাদের ওই সত্যনারায়ণের পুঁথির কথা এবার বলো। তোমার প্রপিতামহ ওই পুঁথিখানাও যখন সযত্নে রক্ষা করতে বলেছেন, তখন ওর মধ্যেও নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। তপন বললে। বিশেষত্ব? পুঁথির ভেতরে আবার কি বিশেষত্ব থাকবে? বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে একটু ভেবে সে আবার বলল, না না, একটা বিশেষত্ব আছে বটে, কিন্তু তার সঙ্গে মূর্তি চুরির কোনো সম্পর্কই থাকতে পারে না।
জয়ন্ত বলল, হয়তো কোনো সম্পর্ক নেই, তবু বিশেষত্বের কথাটা শুনে রাখা উচিত। তপন উঠে দাঁড়িয়ে বলল, পুঁথিখানা আমি এখনই নিয়ে আসছি, তুমি স্বচক্ষে দেখতে পারো। তপন নিয়ে এলো পুঁথিখানা। জয়ন্ত তার পাতা উল্টাতে উল্টাতে আমার বন্ধু জয়ন্ত গোয়েন্দাগিরি করে এখন যথেষ্ট যশস্বী হয়েছে। সে যে কত মামলার কিনারা করেছে তার আর সংখ্যা হয় না, কিন্তু তার প্রথম মামলার কথা আজ পর্যন্ত কোথাও লিপিবদ্ধ হয়নি। মামলাটি যদিও বিশেষ অসাধারণ নয়, তবু তরুণ বয়স থেকে সে যে কিরকম আশ্চর্য পর্যবেক্ষণ শক্তির অধিকারী ছিল, আমার এই কাহিনীর ভিতরে তার উজ্জ্বল পরিচয় পাওয়া যাবে। আমি আর জয়ন্ত তখন 3rd ইয়ারের ছাত্র। সে যে ভবিষ্যতে একজন বিখ্যাত গোয়েন্দা হবে, জয়ন্ত তখনও এ কথা জানত না বটে, কিন্তু সেই সময় থেকেই দেশ বিদেশের অপরাধী বিজ্ঞান, নামজাদা গোয়েন্দা ও অপরাধীদের কার্যকলাপ নিয়ে দস্তুর মতো মস্তিষ্ক চালনা শুরু করে দিয়েছিল। সময়ে সময়ে অতি তুচ্ছ সূত্র ধরে সে এমন সব বৃহৎ বৃহৎ তথ্য আবিষ্কার করত যে আমরা তার সহপাঠীরা বিস্ময়ে অবাক না হয়ে পারতাম না। একটা বিকাল, জয়ন্ত ও আমি গোলদিঘিতে পাইচারি করছি। এমন সময় তপনের সঙ্গে দেখা। সেও আমাদের কলেজের 3rd ইয়ারের ছাত্র, বনিয়াদি বংশের ছেলে। তার পূর্বপুরুষেরা আগে বিপুল সম্পত্তির মালিক ছিলেন। তাদের আধুনিক অবস্থা ততটা উন্নত না হলেও এখনও তারা ধনবান বলে পরিচিত হতে পারে। আজও তাদের বাড়িতে দোল দুর্গোৎসবে সমারোহের অভাব হয় না। জয়ন্তকে দেখেই তপন বলে উঠল, আরে তোমাকে খুঁজছি যে। জয়ন্ত শুধলে, আমাকে খুঁজছ কেন? একটা হেঁয়ালির অর্থ জানতে চাই। কি রকম হেঁয়ালি? আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, গুরুতর কিছু নয় বটে, কিন্তু যথেষ্ট কৌতূহল উদ্দীপক। এ ব্যাপারে তোমার মাথা খুব খেলে কিনা, তাই একটু তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। ঘটনাটা বলো শুনি। এই ভিড়ে নয়, আমার বাড়ি চলো। মনে করো না কেবল ঘটনাটা বলবার জন্যই তোমাদের আমার বাড়িতে টেনে নিয়ে যাচ্ছি। যৎসামান্য ঘটনা, তুচ্ছ চুরি, কোনো ছিচকে চুরের কীর্তি, কিন্তু তোমাদের সঙ্গ আমার ভালো লাগে, তাই একসঙ্গে বসে চাটা খেতে খেতে কিছুক্ষণ গল্প সল্প করা হবে আর কি। আমার দিকে ফিরে জয়ন্ত বলল, কি হে মানিক, রাজি আছো? আমি বললাম, মন্দ কি, অন্তত খানিকটা সময় তো কাটানো যাবে। তপনদের সাজানো গুছানো বৃহৎ বৈঠকখানা। চা জল খাবার এলো। তপন বলল, আগে ঘটনাটা শোনো, তোমার মত কি বলো, তারপর অন্য গল্প স্বল্প। দেখো, আমার প্রপিতামহ স্বর্গীয় তারাশঙ্কর চৌধুরী ছিলেন অত্যন্ত খেয়ালি মানুষ। কোন খেয়ালে জানি না তিনি গুটি কয়েক দেবদেবীর মূর্তি গড়িয়েছিলেন। বিষ্ণু, মহাদেব, কৃষ্ণ, রাধা, কালী, লক্ষ্মী আর সরস্বতী, এই 7টি মূর্তি। ওর মধ্যে লক্ষ্মীর মূর্তিটাই সবচেয়ে বড়, লম্বা 1 ফুট। অন্যান্যগুলো কোনোটা 8 ইঞ্চি আর কোনোটি 6 ইঞ্চি। মূর্তিগুলি বেশ ভারী, কি দিয়ে গড়া জানি না। বাবা বলতেন পিতলের মূর্তি, কিন্তু বাইরে থেকে বোঝবার উপায় ছিল না, কারণ প্রত্যেকটি মূর্তির আপতমস্তক রঙিন এনামেল দিয়ে ঢাকা। ঠাকুর ঘরের মধ্যে একটি গ্লাস কেসের ভেতরে মূর্তিগুলি সাজানো ছিল আমার প্রপিতামহের আমল থেকেই। আমার ঠাকুরদা কি বাবা ও মূর্তিগুলো নিয়ে কিছুমাত্র মাথা ঘামাননি। আমিও ঘামানোর দরকার মনে করতাম না,
কিন্তু সম্প্রতি এক ব্যক্তি রীতিমতো তাদের নিয়ে মাথা না ঘামিয়ে পারেননি। কে সে? কোনো অজ্ঞাত চোর। তাহলে মূর্তিগুলো চুরি গিয়েছে? হ্যাঁ। কবে? 3 দিন আগে। আচ্ছা, মূর্তিগুলো কি মূল্যবান? মূল্যবান হলে নিশ্চয়ই সেগুলিকে কাঁচের আধারে ওভাবে ঠাকুর ঘরে ফেলে রাখা হতো না। শিল্পের দিক দিয়েও তো তাদের কোনো মূল্য থাকতে পারে। মোটেই নয়, অতি সাধারণ মূর্তি। শিল্পীরা তাদের দিকে ফিরেও তাকাবে না। কেবল এনামেল দিয়ে করা মূর্তি, এইটুকুই যা বিশেষত্ব। তবে সেই জন্য কেউই তাদের খুব বেশি দাম দিয়ে কিনতে রাজি হবে না। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমার অতি খেয়ালি প্রপিতামহ তার উইলেও মূর্তিগুলো উল্লেখ করতে ভোলেননি। সেটা কিরকম? উইলে তিনি বলেছেন তার কোনো বুদ্ধিমান বংশধরের জন্য ওই মূর্তিগুলি আর সত্যনারায়ণের পুঁথিখানি রেখে গেলেন, যে ওগুলি সদ্ব্যবহার করতে পারবে। মূর্তি আর পুঁথি যেন সযত্নে রাখা হয়। বটে বটে, এতক্ষণ পরে একটা চিত্তাকর্ষক কথা শুনলাম। সত্যনারায়ণের পুঁথি কি পাঠ করা হয়? সেকালে হাতে লেখা একখানা পুঁথি। সত্যনারায়ণের পূজার সময় পুঁথিখানি। আচ্ছা, পুঁথির কথা পরে হবে, আগে চুরির কথা বলো। পরশুদিন মামাতো বোনের বিয়ে ছিল। বাড়ির সবাইকে নিয়ে তাই মামার বাড়িতেই রাত কাটাতে হয়েছিল। কাল বাড়ি এসে দেখি ক্লাস কেসের ভেতরে মূর্তিগুলি অদৃশ্য হয়েছে। ঠাকুর ঘরের দরজা কি তালাবন্ধ থাকতো না? থাকতো বই কি, চোর অন্য কোনো চাবি দিয়ে তালাটা খুলে ফেলেছিল। মূর্তি ছাড়া আর কিছু চুরি যায়নি? না, এও এক আশ্চর্য কথা। ঠাকুর ঘরের লক্ষ্মীর হাঁড়ির ভেতর ছিল আকবরী মোহর, কিছু কিছু রূপোর বাসনকোসন, গৃহদেবতা রঘুনাথের রূপোর সিংহাসন, সোনার ছাতা, চূড়া, পৈতা, খড়ম। চোর কিন্তু সেসব স্পর্শও করেনি। সে যেন খালি মূর্তিগুলো চুরি করার জন্যই এখানে এসেছিল। পুলিশে খবর দিয়েছ? এই সামান্য চুরির মামলা নিয়ে পুলিশ হাঙ্গামা করতে ইচ্ছাই হচ্ছে না। কারোর ওপরে কি তোমার সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? দাসদাসী, পাচক, দরবান সকলেই বাবার আমলের পরীক্ষিত লোক। এতদিন পরে তাদের কারোর ওই তুচ্ছ মূর্তিগুলোর ওপর দৃষ্টি পড়বে কেন? তারা ছাড়া বাড়িতে থাকেন শীতলবাবু। তার কর্তব্য ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো আর এটা ওটা সেটা তত্ত্বাবধান করা। 3 বছর হলো কাজ করছেন, আমাদের সংসারেরই একজন হয়ে উঠেছেন। গরিব হলেও লেখাপড়া জানা নিরীহ সচ্চরিত্র ব্যক্তি, সকল সন্দেহের অতীত। জয়ন্ত বললে। আচ্ছা, তোমাদের ওই সত্যনারায়ণের পুঁথির কথা এবার বলো। তোমার প্রপিতামহ ওই পুঁথিখানাও যখন সযত্নে রক্ষা করতে বলেছেন, তখন ওর মধ্যেও নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। তপন বললে। বিশেষত্ব? পুঁথির ভেতরে আবার কি বিশেষত্ব থাকবে? বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে একটু ভেবে সে আবার বলল, না না, একটা বিশেষত্ব আছে বটে, কিন্তু তার সঙ্গে মূর্তি চুরির কোনো সম্পর্কই থাকতে পারে না। জয়ন্ত বলল, হয়তো কোনো সম্পর্ক নেই, তবু বিশেষত্বের কথাটা শুনে রাখা উচিত। তপন উঠে দাঁড়িয়ে বলল, পুঁথিখানা আমি এখনই নিয়ে আসছি, তুমি স্বচক্ষে দেখতে পারো। তপন নিয়ে এলো পুঁথিখানা। জয়ন্ত তার পাতা উল্টাতে উল্টাতে বলল, খুব প্রাচীন পুঁথি বটে, কিন্তু তপন আর কোনো বিশেষত্বই তো দেখতে পাচ্ছি না।
পুঁথিটা যেখানে শেষ হয়েছে বিশেষত্বটা খুঁজে পাবে ঠিক সেখানে। যথাস্থানে দৃষ্টিপাত করে কিছুক্ষণ মৌন মুখে বসে রইল জয়ন্ত। আরও লক্ষ্য করলাম তার দুই চোখে ফুটে উঠেছে জ্বলন্ত কৌতূহল। পুঁথি থেকে মুখ তুলে অবশেষে সে বলল, এখানে ভিন্ন হাতের কিছু একটা লেখা রয়েছে। হ্যাঁ, হিজিবিজি হেঁয়ালি, কোনো ভাষা বোঝার জো নেই। কৌতূহল জাগায়, কিন্তু কৌতূহল মেটায় না। বহু চেষ্টা করে চেষ্টায় হার মেনেছি। তোমার বাপ ঠাকুরদাও নিশ্চয়ই পুঁথির এই লেখা নিয়ে মাথা ঘামিয়েছিলেন। হ্যাঁ, তারাও কিছুই বুঝতে পারেননি। হ্যাঁ তপন, বড়ই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তোমার প্রপিতামহ যে বুদ্ধিমান বংশধরের জন্য এই পুঁথিখানি সযত্নে রক্ষা করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন, তিনি এখনো তোমাদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেননি। কিঞ্চিত বিরক্ত স্বরে তপন বলল, তোমার কথার অর্থ বুঝলুম না। বেশ, বুঝিয়ে দিচ্ছি। জয়ন্ত উঠে পড়ে দেয়ালে ঝোলানো প্রকাণ্ড একখানা দর্পণের সামনে গিয়ে দাঁড়াল। তারপর পুঁথিখানা তুলে ধরে আয়নার ভিতরে তার প্রতিবিম্ব দেখতে দেখতে একখণ্ড কাগজের উপরে কি সব লিখে যেতে লাগল। তারপর ফিরে এসে কাগজখানা আমাদের সামনে টেবিলের ওপর ফেলে দিয়ে বলল, এইবারে পড়ে দেখো। সামান্য ঝুঁকে পড়ে আমরা দুজনেই এই কথাগুলি পাঠ করলাম। অভাবে স্বভাব নষ্ট করিবে না, সর্বদা দেবদেবীর মূর্তি স্মরণ করিবে। নিশ্চিত জানিও, তোমার অভাব লইয়া মাথা ঘামাইতে হইবে না। চিন্তা দূর করিবে। লক্ষ্মী ছাড়া হইলে জীবনে লক্ষ্মীর ঝাঁপি বিশেষ কাজে লাগে না। জগদীশ্বর কতরূপে দ্রষ্টব্য। তপন চমৎকৃত কণ্ঠে বলল, ওই হেঁয়ালির ভেতরে এই কথা ছিল? জয়ন্ত বলল, হ্যাঁ, কিন্তু তুমি যা হেঁয়ালি বলে ভ্রম করছো তা হচ্ছে আমাদের সরল মাতৃভাষায় কেবল উল্টোভাবে সাজানো। উল্টোভাবে সাজানো মানে? এ হচ্ছে একরকম সাদাসিধে গুপ্তলিপি। ইংরেজিতে একে বলে লুকিং গ্লাস ক্লিপার। পঞ্চদশ শতাব্দীতেও ইতালির চিন্তাশীল চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই উপায়ে গুপ্তলিপি রচনা করতেন। আয়নার সামনে ধরলেই এরকম গুপ্তলিপি খুব সহজেই পাঠ করা যায়। এত সহজে গুপ্তলিপির পাঠোদ্ধার করে তুমি যথেষ্ট বাহাদুরির পরিচয় দিলে বটে, কিন্তু এটা আমাদের কোন কাজে লাগবে? এ তো কতগুলি মামুলি উপদেশ মাত্র। সকলেই যা জানে, তার আবার গুপ্তলিপির কি প্রয়োজন? ঠিকই বলেছ তপন, এরকম মামুলি উপদেশের জন্য গুপ্তলিপির প্রয়োজন হয় না। তার উপরে উপদেশগুলো কেমন যেন খাপ ছাড়া। আমার কি সন্দেহ হচ্ছে জানো, তোমার প্রপিতামহ এই গুপ্তলিপি রচনার সময়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছিলেন। যেমন বেনারসের এরকম কৌটোর ভিতরেও আবার কৌটো থাকে, তেমনি এই গুপ্তলিপির প্রথম রহস্যের ভিতরেও অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তোমরা এখন দয়া করে বাইরে যাও, আমাকে কিছুক্ষণ একলা ছেড়ে দাও। একবার চেষ্টা করে দেখি গুপ্তলিপির আসল অর্থ আবিষ্কার করতে পারি কিনা। বৈঠকখানার পাশেই ছিল তপনদের লাইব্রেরি। তপন আমাকে সেই ঘরেই নিয়ে গেল। সাধারণত বাঙালিদের বাড়িতে এত বড় লাইব্রেরি চোখে পড়ে না। মস্ত ঘরের চারিদিকের দেওয়ালের আধখানা টেকে দাঁড়িয়ে আছে আলমারির পর আলমারি। ভিতরকার বইগুলোর নাম পড়তে পড়তে খানিকক্ষণ কেটে গেল। ফিরে বললাম, তপন, এখানে যতগুলো বইয়ের নাম পড়লাম সবই তো দেখছি পুরনো যুগের। তা তো হবেই। এ ঘরের 4 ভাগের 3 ভাগ কেবল কেতাব সংগ্রহ করেই গিয়েছেন আমার প্রপিতামহ। বই কেনার বই পড়া ছিল তার এক অদ্ভুত খেয়াল।
বই কিনা আর পড়াকে তুমি অদ্ভুত খেয়াল বলে মনে করো? জানো, আমরা পশুত্বের হাল থেকে মানুষের ধাপে উঠতে পেরেছি কেবলমাত্র জ্ঞানার্জনের দ্বারা। জানি, যে কোনো বিষয়েই বাড়াবাড়িটাকে আমি ফ্যাট বলেই মনে করি। না, যা আমাদের মনকে উন্নত করে, প্রশস্ত করে, তার বাড়াবাড়িও অন্তত নিন্দনীয় নয়। দেখছি তোমার প্রপিতামহ একজন অত্যন্ত সুধী ব্যক্তি ছিলেন। হঠাৎ পাশের ঘর থেকে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে ডাক দিল, তপন, মানিক, শিগগিরই এ ঘরে এসো। আমরা বৈঠকখানায় ঢুকে দেখলাম জয়ন্ত একখণ্ড কাগজের দিকে তাকিয়ে স্থিরভাবে বসে আছে। তপন শুধল, ব্যাপার কি ভায়া? গুপ্তলিপির ভেতর থেকে কোনো নতুন অর্থ আবিষ্কার করতে পেরেছো নাকি? পেরেছি। তোমাদের বাড়ির যত অনর্থের মূলেই আছে এই অর্থ। অর্থটা শুনি। এখন নয়, অর্থটা ইঙ্গিতাম, শুনলেও ভালো করে বুঝতে পারবে না। অর্থটা প্রকাশ করবার আগে আমি একটা কথা জানতে চাই। কি কথা? সত্যনারায়ণের এই পুঁথির বিশেষত্ব নিয়ে তুমি আর কারোর সাথে আলোচনা করেছ কি? আগে আগে করতুম বই কি, কিন্তু কেউই ওর হেঁয়ালি বুঝতে পারেনি। শেষে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছি। কেবল গত মাসে শীতলবাবুর কৌতূহল দেখে পুঁথিখানা ওর হাতে দিয়েছিলুম বটে। তারপর? শীতলবাবু পরের দিন পুঁথিখানা ফিরিয়ে দিয়ে বলেন তিনিও কিছুই বুঝতে পারেননি। শীতলবাবুকে একবার এখানে ডাকবে? তিনি বই গেলেই দেশের জন্য বাজারহাট করতে বেরিয়ে গিয়েছেন। সন্ধ্যের আগে ফিরতে পারবেন না। দেশের জন্য বাজারহাট? হ্যাঁ, তার কোন আত্মীয়ের বিয়ে, তাই 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে তিনি দেশে যাচ্ছেন। কখন? খুব ভোরের গাড়িতে। সূর্যোদয়ের আগেই তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। শীতলবাবু কি তোমাদের বাড়ির দোতলায় থাকেন? না, বাড়ির 1 তলায়, খিড়কির বাগানের সামনে। জয়ন্ত প্রায় 5 মিনিট স্তব্ধ হয়ে বসে রইল। তারপর বলল, আচ্ছা তপন, আজ তোমাদের বাড়িতে আমাদের জন্য একটুখানি থাকার জায়গা হবে? তপন বিস্মিত কণ্ঠে বলল, তার মানে? আমি আর আমার বন্ধু মানিক আজ তোমাদের বাড়িতে রাত্রিবাস করতে চাই। যদিও এই প্রস্তাবের কারণ কিছুই বুঝতে পারছি না, তবু সানন্দে সম্ভাষণ করছি। কেবল রাত্রিবাস কেন, ডান হাতের ব্যাপারটাও আমার এখানেই সেরে নিও, আপত্তি নেই তো? আর একটা কথা, আমি আবার দক্ষিণ খোলা না হলে ঘুমাতে পারি না। নির্ভয় হ, আমার বাড়ির দক্ষিণ দিকে আছে বাগান আর পুকুর। এখানে সেকেলে বাড়ি কিনা, আমার শয়নগৃহ সেই দিকে। তোমরাও আমার সঙ্গে সেই ঘরেই শয়ন করবে। তপন যে গুরুতর আহার্যের ব্যবস্থা করেছিল, একটিমাত্র ডান হাতের সাহায্যে কোনো মানুষই তার সদ্ব্যবহার করতে পারে না। খানিক পেটে পাঠিয়ে খানিক পাতে ফেলে আমরা উঠে পড়তে বাধ্য হলুম তপনের ঘোরতর আপত্তি সত্ত্বেও। বাগানের দিকে দোতলার বারান্দায় খানিকক্ষণ পায়চারি করলাম 3 জনে। জ্যোৎস্নামালা রাত, বাগানের তাল নারিকেল পাতায় আলোর ফুলঝুরি, সরোবরের নৃত্যশীল জলে চন্দ্রকরের চকমুকে, মৃদু পত্রমর্মর, বাতাসের ঠান্ডা দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঘুম পাড়ানো ঝঙ্কার। খানিকক্ষণ গল্প চলল, তারপর ঘুমে আমার চোখ ভরে এলো। জয়ন্ত ক্ষণ ক্ষণ হাই তুলতে শুরু করেছে। তপন বলল, চলো এবার শয্যায় গিয়ে আশ্রয় নেওয়া যাক। শুয়ে শুয়ে খানিকক্ষণ ভাবলাম, জয়ন্ত গুপ্তলিপির এমন কি গূঢ় অর্থ আবিষ্কার করেছে যে জন্য আজ এখানে তার রাত কাটাবার দরকার হলো? জানি জিজ্ঞাসা করলেও এখন সে জবাব দেবে না।
তাই তাকে কিছু জিজ্ঞাসাও করিনি। সময়ে নিরতিশয় রহস্যময় হয়ে ওঠে জয়ন্ত। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম নিজের অজ্ঞাত সারে। আচম্বিতে আমার ঘুমটা ভেঙে গেল। কে আমাকে ধাক্কার পর ধাক্কা মারছে। ধর্মড়িয়ে উঠে বসে দেখি জয়ন্ত। তারপর সে ধাক্কা মেরে জাগিয়ে দিল তপনকেও। ঘড়িতে ঢং ঢং করে রাত 2টো বাজল। তপন সবিস্ময়ে বলল, এত রাতে এ কি ব্যাপার জয়ন্ত? কোনো কথা নয়, একেবারে একতলায় নেমে এসো, সিধে শীতলবাবুর ঘরে। সে কি? কেন? কথা নয়, কথা নয়, যা বলি শোনো। একটা দরজার সামনে দাঁড়িয়ে তপন বলল, এই হলো শীতলবাবুর ঘর। ঘর থেকে সবাই বেরিয়ে পড়ল। সিঁড়ি বেয়ে একতলায় নামলাম। খানিকে গিয়ে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল আলোর রেখা। জয়ন্ত বলল, তপন, শীতলবাবুকে ডাকো। শীতলবাবু, শীতলবাবু। ঘরের আলো নিভে গেল। তপন আবার ডাকল, শীতলবাবু, ঘরের আলো নেভালেন কেন? আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? এবার ঘরের ভিতর থেকে সাড়া এলো। কে? আমি তপন, দরজা খুলুন। দরজা খুলে একটি লোক বাইরে বেরিয়ে এসে বলল, এত রাতে ব্যাপার কি? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? ইতিমধ্যে জয়ন্ত হাতের টর্চ জেলে ঘরের ভিতর ঢুকে পড়ে সুইচ টিপে আলো জ্বেলে দিয়েছে। শীতলবাবুও ঘরে ঢুকে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, কে আপনি? আমার ঘরে কি দরকার? তপন বলল, চুপ করুন শীতলবাবু, উনি আমার বন্ধু। কিন্তু আপনার বন্ধু এত রাতে আমার ঘরে ঢুকে কি করতে চান? জয়ন্ত বলল, আমি দেখতে চাই একটা ভিজে পোঁটলা আপনি ঘরের ভিতর কোথায় লুকিয়ে রেখেছেন। পোটলা? কিসের পোটলা? কিন্তু জয়ন্ত আর তার কথার জবাব না দিয়ে নিজের মনেই বলল, ও, এই তো, ঘরের মেঝেই রয়েছে জলের দাগ। এই তো একটা জলে ভেজা জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, টেনে নিয়ে যাওয়া হয়েছে এই 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 একেবারে চৌকির তলায়। বলতে বলতে সে মেঝের উপর উপুর হয়ে শুয়ে পড়ে বুকে হেঁটে প্রবেশ করল চৌকির তলদেশে। এবং সেইভাবে আবার যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখা গেল সে টানতে টানতে নিয়ে আসছে একটা চটের থলি। তারপর সে থলির ভিতর হাত চালিয়ে একে একে পার করল রাধাকৃষ্ণ, লক্ষ্মী, কালী, মহাদেব ও সরস্বতী, এই 7টি দেবদেবীর এনামেল করা মূর্তি। তপন নির্বাক, বিষম বিস্ময়ে। শীতলবাবুও নির্বাক, দারুণ আতঙ্কে। হঠাৎ বিষ্ণু মূর্তিটি তুলে ধরে জয়ন্ত বলল, আরে এ কি? বিষ্ণু ঠাকুরের ডান পায়ের উপর থেকে খানিকটা এনামেলের আবরণ তুলে ফেললে কে? বুঝেছি, এ হচ্ছে সুচতুর শীতলবাবুর কাজ। উনি সন্দেহ করেছিলেন এনামেলের পাতলা আবরণ কেবল বোকাদের চোখ ঠকাবার জন্য, কিন্তু তলায় আছে কোনো মহার্থ ধাতু। তপন, দেখতে পাচ্ছ কি বিষ্ণু মূর্তিটির পা কি দিয়ে গড়া? সোনা? শুধু পা কেন, সমস্ত মূর্তিটাই সোনা দিয়ে গড়া। বলো কি জয়ন্ত? হ্যাঁ, কেবল বিষ্ণু মূর্তি নয়, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক দেবদেবীর মূর্তি নিরেট সোনা দিয়ে তৈরি। আন্দাজে মনে হচ্ছে এই মূর্তিগুলির মোট ওজন 1 মণের কম নয়। আমি তো স্তম্ভিত। জয়ন্ত লক্ষ্মী দেবীর সবচেয়ে বড় মূর্তিটি তুলে নিয়ে বলল,
তপন, এইবার আমি তোমাকে অধিকতর অভিভূত করতে চাই। দেখছি লক্ষ্মী দেবীর দেহের তুলনায় ঝাঁপিটি অতিরিক্ত বড়। ঝাঁপির ভিতরটা ফাঁপা, কিন্তু ঝাঁপির ঢাকনিটা ভেঙে তুলে ফেলল কে? নিশ্চয়ই শীতলবাবুর কীর্তি। শীতলবাবু, ঝাঁপির ভিতরে কি ছিল? শীতলবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, না না না, আমি জানি না। আহা, জানেন বই কি। ঝাঁপির ভিতরে যা ছিল এখনই আমাকে ফিরিয়ে দিন। কাপির ভেতরে কিছু ছিল না? এখনো মিথ্যে কথা? তপন, তাহলে আর দয়া নয়, তুমি এখনই থানায় ফোন করে দাও। পুলিশ এসে শেষ ব্যবস্থা করুক। পুলিশের নামেই শীতলবাবু ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে ধরিয়ে দেবেন না, ধরিয়ে দেবেন না। শীতলবাবু বিনা বাক্য ব্যয়ে জামার পকেটের ভিতর থেকে একটি ছোট কাগজের মোড়ক বার করে জয়ন্তের হাতে সমর্পণ করলেন। জয়ন্ত আগে মোড়কটা খুলে তার ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে মুখ টিপে একটুখানি হাসল, তারপর বলল, তপন, শীতলবাবুর মস্তিষ্ক যে তোমার চেয়ে শক্তিশালী সেটা তিনি প্রমাণিত করেছেন, কিন্তু অপরাধী হিসেবে তিনি একেবারে শিশুর মতো কচি আর কাঁচা। তিনি যদি এত তাড়াতাড়ি এখান থেকে সরে পড়বার চেষ্টা না করতেন তাহলে আমরা কিছুতেই ওর নাগাল পেতুম না। দেখো সব কথা, এটা হচ্ছে শীতলবাবুর প্রথম অপরাধ, আর উনি এই অপরাধটা করেছেন বলেই তুমি হলে সব দিক দিয়েই আশাতীত রূপে লাভবান। কারণ উনি অপরাধটা না করলে তুমিও আমাকে ডাকতে না, আর তাহলে তোমাদের এই দেবদেবীর মূর্তিগুলিও এনামেলের চাদরে গা ঢাকা দিয়ে ওই কাঁচের আধারেই শোভাবর্ধন করতেন। এই জীবনেও তুমি তাদের আসল চেহারা দেখতে পেতে না। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ওকে ক্ষমা করবে নাকি পুলিশের হাতে সমর্পণ করবে? তপন বললে, আমি ওকে ক্ষমা করব না, পুলিশেও দেব না। শীতলবাবু বিশ্বাসঘাতক। উনি যেন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যান। শীতলবাবুর অধিকাংশ মোটঘাট বাঁধাই ছিল। সে আর দ্বিরুক্তি না করে বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, জয়ন্ত, ওই মোড়কটার ভিতর কি আছে? জয়ন্ত হাসি মুখে মোড়কটা আমার সামনে খুলে ধরে বলল, 7 রাজার ধন, 1 মানিক। প্রকাণ্ড এক হীরকখণ্ড। অত বড় হিরে আমি কখনো চোখেও দেখিনি। তপনের বোধহয় মাথা ঘুরে গেল। সে একটা অস্ফুট শব্দ উচ্চারণ করে ধপাস করে চৌকির উপর বসে পড়ল। জয়ন্ত বলল, আমি কেন শীতলবাবুর উপরে সন্দেহ করেছিলাম এখন সেই কথাই শোনো। এনামেল করা মূর্তিগুলি যে অত্যন্ত মূল্যবান, আর সত্যনারায়ণের পুঁথিখানি যে অতিশয় দরকারি, এতদিন কেন যে তোমাদের এমন সন্দেহ হয়নি সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। গুপ্তলিপির রহস্য তোমরা জানতে না বটে, কিন্তু এটা তো সকলেই জানতে যে তোমার প্রপিতামহ উইলে স্পষ্ট ভাষায় বলে গেছেন, যে ওই মূর্তিগুলির আর পুঁথির সদ্ব্যবহার করতে পারবে সে তার নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। হয়তো অভাব পড়েনি বলেই, না হলে তোমাদেরও মাথা খুলে যেত। আমি গুপ্তলিপির পাঠোদ্ধার করবার আগেই ওই কথাগুলি শুনেই নিশ্চিতভাবে ধরে নিয়েছিলাম দেবদেবীর মূর্তিগুলি মহামূল্যবান। অবশ্য পাণ্ডুলিপি পড়বার পর ও সম্বন্ধে আমার আর কোনো সন্দেহই থাকেনি। বাড়ির লোকই যে চুরি করেছে এটা বুঝতেও আমার খুব একটা বিলম্ব হয়নি। ঠাকুর ঘরে তালার নতুন এক চাবি গড়বার সুযোগ হয় বাড়ির লোকেরই। বাইরের চোর মূর্তি রহস্য জানত না, অতএব
কেবল মূর্তিগুলি চুরি করে সে সরে পড়ত না। ঘটনার দিন রাত্রে বাড়িতে ছিল দাসদাসী, পাচক আর দারওয়ানরা। নিশ্চয়ই তাদের কেউ চুরি করেনি, কারণ তাহলে সে ঠাকুর ঘরে সোনার উপর জিনিসগুলো ফেলে যেত না। বাড়ির ভিতরে তাদের কথা বাদ দিলে বাকি যে থাকে সে হলো কেবল শীতলবাবু। আমার যুক্তি বলল, সেই চোর। কিন্তু কেন সে বেছে বেছে মূর্তিগুলোই চুরি করলে? আমার মতো সেও কি ভিতরের রহস্য আবিষ্কার করবার কোনো সুযোগ পেয়েছিল? তপনকে জিজ্ঞেস করে জানলুম, পেয়েছিল। মাসখানেক আগে সে হস্তগত করেছিল পুঁথিখানা। খুব সম্ভবত আমার মতো তাড়াতাড়ি সে গুপ্তলিপির পাঠোদ্ধার করতে পারেনি। সেই চেষ্টাতেই তার কিছুদিন কেটে যায়। তারপর নতুন চাবি গড়িয়ে চুরি করে সে প্রথম সুযোগেই। কিন্তু চোরাইমাল রাখলে কোথায়? অত রাত্রে মূর্তিগুলি নিয়ে নিশ্চয়ই সে বাড়ির বাইরে যেতে সাহস করেনি। কেউ না কেউ তাকে দেখে ফেলতে পারে। আর বাইরেই বা সে যাবে কোথায়, যখন তার বাসা এই বাড়িতেই? কিন্তু চোরাই মাল সে নিজের ঘরে রাখতেও ভরসা করবে না। পুলিশে খবর দিলে পুলিশ এসে তার ঘরখানা তল্লাশ করতে পারে। অতএব চোরাই মাল সে এমন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে যা তার ঘরের বাইরে, কিন্তু বাড়ির বাইরে নয়। কিন্তু সে জায়গাটা কোথায়? তার ঘরের পাশেই আছে বাগান আর পুকুর। বাগানের মাটি খুঁড়ে বা পুকুরের জলে ডুবিয়ে মূর্তিগুলি লুকিয়ে রাখা যেতে পারে। শীতলবাবু বুদ্ধিমান, কিন্তু কাঁচা অপরাধী। ধরা পড়বার ভয়ে দুদিন যেতে না যেতেই স্থির করলে কোনো উপায়ে ছুটি নিয়ে দেশে চলে যাবে। আমি তৎক্ষণাৎ আমার পথ দেখতে পেলুম। সে দেশে যাবে কাল সকালে, আর যাবার সময় বহুমূল্য মূর্তিগুলো নিশ্চয়ই এখানে ফেলে রেখে যাবে না। আজ রাত্রে এখানে রাত্রিবাস করবার জন্য আমি তপনের কাছ থেকে চাইলুম একখানা দক্ষিণ খোলা ঘর। কারণ এবারই দক্ষিণে যে বাগান আছে সেটা আমার অজানা ছিল না। আমি ঘুমাবার ভান করে তোমাদের সঙ্গে শুয়েছিলুম। তারপর তোমাদের নাশা গর্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালুম। যা দেখবার আশা করেছিলুম, রাত 1:45 সময় দেখতে পেলুম ঠিক সেই দৃশ্যই। সন্তর্পণে বাগানে এসে দাঁড়ালো শীতলবাবু। তারপর পুকুর পাড়ে গেল। জলের ভিতর থেকে দড়ি ধরে টেনে তুললে পোঁটলার মতো কি একটা জিনিস। তারপরের কথা আর বলবার দরকার নেই। আমি বললাম, সবই ঠিক আছে, কিন্তু এখনো আমরা আসল কথাই তো শুনতে পেলাম না। জয়ন্ত বলল, কি কথা শুনতে চাও? গুপ্তলিপির ভেতর থেকে তুমি দ্বিতীয় কি অর্থ আবিষ্কার করেছ? কেবল আমি নয়, শীতলবাবুও আবিষ্কার করেছে। অর্থটা কি? জয়ন্ত আমাদের সামনে একখণ্ড কাগজ তুলে ধরল। তার উপরে লেখা ছিল গুপ্তলিপির সেই উপদেশগুলি, অভাবে স্বভাব নষ্ট করিবে না প্রভৃতি। তারপর সে বলল, তপনের প্রপিতামহ সাবধানতার ওপরে সাবধানতা অবলম্বন করেছিলেন। যদি কেউ লুকিং গ্লাস ক্লিপারের গুপ্ত কথা ধরতেও পারে, তাহলেও সে আসল গূঢ় অর্থ বুঝতে পারবে না। কথাগুলোকে উপদেশ বলেই গ্রহণ করবে। কিন্তু ভালো করে উপদেশের শব্দগুলোকে লক্ষ্য করো। মোট লাইন আছে 6টি। এবার প্রত্যেক লাইন থেকে যদি কোনো প্রথম আর শেষ শব্দ নিয়ে পরে পরে সাজিয়ে যাও, তাহলে পাওয়া যাবে এই কথাগুলি। অভাবে দেবদেবীর মূর্তি তোমার অভাব দূর করিবে, লক্ষ্মীর ঝাঁপি বিশেষ রূপে দ্রষ্টব্য। দেখেছ, এখানেও সাবধানতা। স্পষ্ট করে কিছু বলা হয়নি, কেবল ইঙ্গিত।
কিন্তু বুদ্ধিমানের পক্ষে ওই ইঙ্গিতই যথেষ্ট। আমি বললাম, তাহলে উপন্যাসের মোরালটা কি দাঁড়ালো? জয়ন্ত হেসে বলল, মনীষা থাকলেও বুদ্ধিমান ব্যক্তি যদি অসৎ পথে যায় তবে শেষ পর্যন্ত তাকে ঠকতে হয়, যেমন শীতলবাবু। আর মনীষা না থাকলে? সৎ পথে নির্বোধকেও লাভবান করে, যেমন তপন। তপন সহাস্য বদনে বলল, যতই আজ বাক্য বাগড়া বিস্তার করো, আমি কিছুই গ্রাহ্য করব না। আমার সোনার দেবদেবীদের শত শত প্রণাম করে এখনই দুর্বেদ্য লোহার সিন্ধুকে তা তুলে রাখবো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে গল্পটি লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের পর্বে। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং শুনতে থাকবেন চিচিংফা ক্লাসিক্স।